প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে বিলীন হয়ে গেলেন। আর রাশেদ খান সাম্প্রতিককালে এমন কোনো দিন নেই প্রিয় দর্শক শ্রোতা যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদ্গার করছেন না। ভয়াবহ সব বক্তব্য থাকছে তার প্রতিনিয়ত, প্রতিদিন। রাশেদ খান তো আমি জানি না এনসিপি এবং জামায়াত ইসলামী বিষয়টি কিভাবে দেখছে। তারা সম্ভবত রাশেদ খানকে ডিসকাউন্ট করে দিয়েছে বা রাশেদ খানকে গুরুত্বই দিচ্ছে না। কারণ রাশেদ খান যেভাবে, যে হারে এই দুটো দলকে এবং জুলাই অভ্যুত্থানকে বলতে গেলে মোটা দাগে কলঙ্কিত করবার চেষ্টা করছে, ডিফেম করবার চেষ্টা করছে, ডিমিন করবার চেষ্টা করছে, তো সেই হারে তাদের যদি প্রতিক্রিয়া জানাতে হয় তাহলে তাদের বোধহয় তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি তারা ঠিকভাবে করতে পারবেন না। তাই হয়তো তারা রাশেদ খানকে হয় মাফ করে দিয়েছেন চিরতরে, না হলে ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন। এর বিষয়ে এরা মাথা ঘামাচ্ছেন না। তো রাশেদ খানের বস, গণ অধিকার পরিষদের এখনও সভাপতি এবং বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর আবার হঠাৎ করে ইদানিং তার ডেপুটি রাশেদ খানের পদাঙ্ক অনুসরণ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, রাশেদ খানের তেমন কিছু করবার নেই। রাশেদ খান এখন হয়ে গেছেন না ঘরকা না ঘটকা, ঘরেরও না ঘাটেরও না, এমন একটি অবস্থানে তিনি আছেন। তো নুরুল হক নূরের তো করবার কিছু আছে, তিনি সরকারের প্রতিমন্ত্রী, ব্যস্ত থাকবার অনেক কিছু, অনেক রসদ তার হাতে আছে। তো তাকে কেন তার ডেপুটি রাশেদ খানের পদাঙ্ক অনুসরণ করতে হলো? নুরুল হক নূর ইদানিং এমন সব বক্তব্য রাখছেন, একজন প্রতিমন্ত্রী এটি করতে পারেন না। দৃষ্টিকটু এবং শ্রুতিকটু। প্রিয় দর্শক শ্রোতা, অতি সাম্প্রতিক সময়ে বলেছিলেন জামায়াত ইসলাম সম্পর্কে যে জামায়াত ইসলাম নিকৃষ্টতম দালাল। ভয়ঙ্কর স্টেটমেন্ট। তো এর আগেও জামায়াত সম্পর্কে আরও বিস্ফোরক কথাবার্তা বলেছেন। আর একদিন আগে যুগান্তরের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে কিছু বিস্ফোরক কথা বলেছেন। জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন, যেটি বিএনপির অনেক নেতাকর্মী করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং অন্যরা। তো যদিও সম্প্রতি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সতর্ক করেছেন পরোক্ষভাবে দলীয় নেতাকর্মীদের, তো তারপরও বিএনপির পক্ষ থেকে সেটি করা হচ্ছিল প্রতিনিয়ত। বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বারবার তারা ৭১কে সামনে নিয়ে আসছিলেন, জামায়াতের অতীতের ভূমিকা নিয়ে কথা বলছিলেন এবং সংসদের মূল্যবান সময় এইসব কাজে ব্যয় হচ্ছিল, একটা সিংহভাগ সময়ের। তো বিএনপি সেটি করছে, সরকারে আছে তারা। আর বিএনপির অফিসিয়ালি অন্তত কেউ না নুরুল হক নূর, যদিও বিএনপির সঙ্গে আতাত করে আপোষ করেই তাকে মন্ত্রিত্ব পেতে হয়েছে। তো যাই হোক, তো এখন হঠাৎ করে তাকে কেন জুলাই বিরোধিতায়, জুলাই যোদ্ধাদের বিরোধিতায়, জামায়াত বিরোধিতায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় নামতে হলো? তো আমরা সঙ্গত কারণেই ধারণা করতে পারি নুরুল হক নূর বোধহয় কোনো রকমের ইনসিকিউরিটিতে ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। কি বিষয়ে? ব্যক্তিগত নিরাপত্তা না, পদ হারাবার ঝুঁকি কিংবা আতঙ্ক কিংবা ভয়। এই মুহূর্তে তিনি যে পদটিতে আছেন প্রতিমন্ত্রী, সেই পদটি না হারিয়ে ফেলেন, তাই তিনি জানান দিচ্ছেন বিএনপির কাছে, বর্তমান সরকারি দলের কাছে, যে আমি আছি। যেই আপোষকামিতায়, যেই রফা দফায়, যে কম্প্রোমাইজে আমি আপনাদের মন্ত্রিত্ব নিয়েছি, আমি আপনাদের দাওয়াত কবুল করেছি, আমি কিন্তু এর প্রতিদান দিয়েই যাব। মাঝে মধ্যে আমি কিন্তু হুয়াক্কা হুয়া দেব। তো সেটি তিনি দিচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা। এর বাইরে আমরা আর কিছু ভাবতে পারছি না। তার যে সাম্প্রতিক বক্তব্য, এটি পরিষ্কার হয়ে যায় যে তিনি এরকম কিছুই করবার চেষ্টা করছেন, নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করছেন বিএনপির প্রতি। এইটি মোটা দাগে আমরা ভাবতে পারি।
তো যেটি বলছিলাম, যুগান্তরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলছিলেন, প্রথমত তিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাম নিয়ে তিরস্কার করছিলেন, নামটি নিয়ে ব্যঙ্গ করছিলেন। তিনি বলছিলেন এই নামটি নাকি স্বৈরাচারের প্রতীক, এই নামটি অহংকার, আধিপত্য, অধ্যত্ব, স্বৈরাচার এইসব প্রকাশ করে, এটি তার ধারণা। কারণ পৃথিবীতে জাতীয় নাম দিয়ে আর কোনো পার্টি হয়নি পৃথিবীর কোনো দেশে, তাই এনসিপি এই অপরাধটি করে ফেলেছে, তার চোখে এটি একটি বিশাল অপরাধ। এমন নাম থাকবে কেন? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কেন থাকবে এমন নাম? যাই হোক, তো নাম দিয়ে শুরু করেছেন। তারপর গেলেন তিনি কার কি ভূমিকা জুলাই অভ্যুত্থানে। আসিফ মাহমুদের প্রশংসাই করলেন একটু, যে আসিফ মাহমুদ বরাবরই লড়াকু, শুরু থেকে শেষ অবধি মাঠে ছিলেন। নাহিদ ইসলামের কথা বললেন এনসিপির আহ্বায়ক, যে নাহিদ ইসলাম কখনো কখনো নিষ্ক্রিয় ছিলেন, বাট তার কিছু অবদান আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে একেবারেই উড়িয়ে দিলেন, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ না, তার কোনো ভূমিকাই কখনো ছিল না, কোথাও আন্দোলন সংগ্রামে তাকে দেখা যায়নি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বড় বড় কথা বলছেন, বড় বড় বক্তৃতা দিচ্ছেন, তিনি যেন জাতীয় নেতা শেখ মুজিব। তো প্রিয় দর্শক শ্রোতা, নুরুল হক নূরের আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞতা যাবার নয়, কারণ এই প্রমাণ তিনি আগেই দিয়েছেন। ভিপি থাকাকালীন শেখ হাসিনার সঙ্গে দেখা করে শেখ হাসিনার মধ্যে তিনি তার মায়ের ছবি দেখতে পেয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। তো তখনই কিন্তু অনেকে হোঁচট খেয়েছিলেন এই তরুণ নেতাকে, নুরুল হক নূরকে নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। 2018 কোটা সংস্কার আন্দোলনের হাত ধরে তিনি রাজপথে আসেন এবং তার পরিচিতি আস্তে আস্তে দেশব্যাপী তার পরিচিতি ছড়িয়ে পড়ে। 2019-এ তিনি ডাকসু ভিপি হন এবং অনেকবার হামলার শিকার হন। সেই সময়ের ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালান একাধিকবার। তো নানা কারণে নুরুল হক নূর আলোচনায়, অতঃপর ছাত্র অধিকার পরিষদ, তারপর গণ অধিকার পরিষদ, তো বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিলেন। সব কিছু মিলিয়ে তার একটি দেশব্যাপী পরিচিতি তৈরি হয়েছিল। কিন্তু ক্রমশই যতই দিন যাচ্ছিল তিনি নিজেকে বিতর্কিত করে তুলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, তার দলটিতে একসময় যুক্ত হয়েছিলেন এখন বিএনপি দলীয় সাংসদ রেজা কিবরিয়া। রেজা কিবরিয়াও কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন, স্বচ্ছতার অভিযোগ, যে নুরুল হক নূর হিসেব দিচ্ছেন না, আয় ব্যয়ের হিসেব তিনি দিচ্ছেন না, এবং এটি গণমাধ্যমে এসেছিল বিভিন্ন সময়। এর বাইরে তিনি আরেকটি নাম কামিয়েছেন, বিকাশ নুরু, এই নামে তাকে অনেকেই চিনেন। তাই থাম্বনেইলে আমি সেই কোড নেমটি ব্যবহার করেছি, যেটি তিনি সম্ভবত নিজেও পছন্দ করেন। আমি জানি প্রিয় দর্শক শ্রোতা, সরকারের একজন প্রতিমন্ত্রীর বিষয়ে এরকম বলা যায় না, বলা উচিত না, অন্তত বাংলাদেশের মতো দেশে। বাট এইটি আমার বক্তব্য না। তিনি 11 জুন গত নুরুল হক নূর বক্তব্য দিচ্ছিলেন তার নিজ এলাকায়, আর সেইটি ছিল গলাচিপা অফিসার্স ক্লাবে। 11 জুন তার বক্তব্য, আর সেইটি ছিল উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায়। তো সেই 11 জুনের বক্তব্যে তিনি বলছিলেন, এখন অনেকেই বিকাশ নুরু বলে অনলাইনে কটাক্ষ করে, গালি দেয়। আমরা যেহেতু রাজনীতি করেছি, আমাদের দল থেকে এখনো কেউ এমপি মন্ত্রী হয়নি, আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন। সত্যি কথা, আমরাও জানি সেটি। আচ্ছা, বাস্তবে সেই সহযোগিতার বড় অংশটাই করেছেন বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের লোকেরা। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে নির্ভেজাল স্বীকারোক্তি, বিএনপি, জামায়াত সহ অন্যরা আর্থিক সহযোগিতা করেছেন নুরুল হক নূরকে, তার দলকে, তার সঙ্গী সাথীদের। তো এখন সেই বিএনপির তিনি অংশ হয়েছেন, তাই বিএনপি নিয়ে তার কোনো কথা নেই, বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি যেহেতু চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানকে ফেজ আউট করে দিতে, তো সেই চেষ্টায় নূরও সামিল হলেন, কৃতজ্ঞতার প্রকাশ সেটি পরিষ্কার। তো বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের লোকেরা তাকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ফাইন। তো জামায়াত তাকে টাকা দিয়েছেন, তার দলকে টাকা দিয়েছেন, পরিষ্কার বক্তব্য। সেই জামায়াত কি করে নিকৃষ্টতম দালাল হয়? আচ্ছা, তো
তো সেই দালাল তাকে সাহায্য করেছিলেন একসময়, দালালদের দলটি, আর সেই সাহায্য তিনি নিয়েছিলেন। তো সেই সাহায্য নেবার পর সেই দালালদের অর্থায়নে যা তার জন্য লাইফলাইন হিসেবে কাজ করেছে, তো তারা আজ দালাল হয়ে গেলেন। তাহলে তখন তিনি কিভাবে সাহায্য নিয়েছিলেন তাদের কাছ থেকে, কোন বিবেচনায়? তখন জামায়াত সম্পর্কে তার কি ভাবনা ছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই ভদ্রলোক নুরুল হক নূর আপাদমস্তক স্ববিরোধী একজন মানুষ। তিনি কখন কি বলেন এটি আগাম বুঝতে পারা খুব মুশকিল। 2023 জানুয়ারিতে ওমরাহ হজ পালন করে তিনি দেশে ফিরলেন। তখন তিনি জামায়াত সম্পর্কে বক্তব্য দিলেন। জামায়াতের তৎকালীন নেতৃবৃন্দ এবং আমির সম্পর্কে বললেন। জামায়াতের আমিরকে মানবতাবাদী বলে আখ্যায়িত করলেন, মানব দরদী, মানবতাবাদী। এবং জামায়াত সম্পর্কে অনেকবার ভূয়সী প্রশংসাও তিনি করেছেন, জামায়াতের পক্ষে কথা বলেছেন। কেন? জামায়াতের 71-এর ভূমিকা বিতর্কিত, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামায়াত নিকৃষ্ট দালাল। তাহলে সেই দালালের দলটি, সেই 71 বিরোধী দলটি, মুক্তিযুদ্ধ বিরোধী দলটির কেন প্রশংসা করতে হবে? কেন সেই দলের আমিরকে মানবতাবাদী বলতে হবে? এই স্ববিরোধিতার উত্তর কি নূরের কাছে আছে? আমার তো মনে হয় না। প্রিয় দর্শক শ্রোতা, পাটোয়ারি সম্পর্কে যা বলবার বললেন, এর বাইরেও তিনি আরও কিছু কথা বলেছেন তার বক্তব্যে। গণ অভ্যুত্থানকে ছোট করবার চেষ্টা করেছেন, যে এইটি গণ অভ্যুত্থান না, আর এইটি সেভাবে এখন আর কেউ দেখছে না। যেই বিষয়টি বিএনপি এস্টাবলিশ করবার চেষ্টা করছে, কারণ বিএনপি হয়েছে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর বিএনপি রাষ্ট্র সংস্কারে রাজি হচ্ছে না, রাষ্ট্র মেরামতে রাজি হচ্ছে না। যেই বক্তব্য একসময় নুরুল হক নূরের মুখেও ছিল, সংস্কার না, যেই দলে তিনি বিলীন হয়েছেন সেই দল সেটি এখন মানছে না, এবং নানাভাবে বিএনপি চেষ্টা করছে মানুষকে এই জুলাই অভ্যুত্থান ভুলিয়ে দিতে, জুলাই আন্দোলনের বিষয়টি ভুলিয়ে দিতে। আর এটির প্রমাণ হলো জুলাই অভ্যুত্থান উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত 133টি অধ্যাদেশকে, গুরুত্বপূর্ণগুলো এই 133 অধ্যাদেশের মধ্যে ল্যাপস করে দেওয়া, অর্থাৎ সেগুলো আইনে পরিণত না করা। আর সেগুলোই আইনে পরিণত করা, বিল পাস করা, অ্যাপ্রুভ করা, যেগুলোতে তাদের ক্ষমতা সুসংহত করতে, ক্ষমতাকে নিরঙ্কুশ করতে কোনো সমস্যা হয় না। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো দুদক থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, সংবিধান সংস্কার, এই সবগুলোতে তাদের না, এবং তারা সেটি করতে রাজি হচ্ছেন না। নানা বাহানায় ঘুরিয়ে পেঁচিয়ে তারা তাদের সংস্কার, তাদের 31 দফা, তাদের এই দফা, সেগুলোতে আস্তে আস্তে ঘুরে ফিরে যাচ্ছে। তো বিএনপি যেই কাজটি করবার চেষ্টা করছে, সেই কাজে নুরু তাদের সঙ্গী হলেন। তাই নুরুর এই বক্তব্য, যেই বক্তব্য রাশেদ খান দিয়ে চলেছেন কয়েক মাস ধরে, রাশেদ খানকে তাই এখন আর কেউ আমলে নিচ্ছে না। আমি একাধিক এপিসোডে তার সমালোচনা করেছি, কারণ এই তরুণও অর্বাচীনের মতো কাজ করছেন। রাজনীতিতে ফুটে উঠবার আগেই তিনিও একেবারে বিলীন হয়ে গেলেন আমার মনে হচ্ছে। দেশের মানুষ তার সম্পর্কে কী ভাবছেন রাশেদ খান সেটি জানেন কিনা আমি জানি না, কিন্তু রাশেদ খান যা করছেন, অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন অ্যাগেনস্ট জামায়াত ইসলামী, অ্যাগেনস্ট এনসিপি, অ্যাগেনস্ট জুলাই অভ্যুত্থান, অ্যাগেনস্ট ইন্টারিম গভর্নমেন্ট, প্রতিনিয়ত একাধিক বক্তব্য, একাধিক ফটোকার্ড তাকে নিয়ে তৈরি হচ্ছে। এক শ্রেণীর মিডিয়া ফটোকার্ড বানাবার জন্য মুখিয়ে আছেন, কখন রাশেদ খান মুখ খুলবেন। তো রাশেদ খানকে পচিয়ে পচিয়ে রাশেদ খান নিজেকে কোথায় নিয়ে গেছেন তিনি হয়তো আর টের পাচ্ছেন না, পাবার কোনো সুযোগ নেই। কিন্তু নুরুল হক নূর সেই মিছিলে এখন যুক্ত হলেন। তো দেখা যাক নুরুল হক নূর কেন এইসব করছেন, তার উদ্দেশ্য কি। আমি যেটি বলছিলাম, সম্ভবত তিনি টের পেয়েছেন যে তার পথটি হয়তো বা এখনও সুসংহত নয়, হারাবার ভয় আছে। তাই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলেন, বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলেন, জানান দিলেন যে আমি আপনাদেরই লোক, আপনাদেরই আছি, এবং যখন দরকার আমাকে আপনারা ব্যবহার করবেন, বা আমি আপনাদের জন্য ব্যবহৃত হব, ডোন্ট ওয়ারি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে।